15 বছর বয়সে নূরের যার সঙ্গে বিয়ে হয়েছিল ঠিক 5 বছর পর সেই মানুষটাই আজ নূরের সামনে দাঁড়িয়ে আছে। তবে সে একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা এক তরুণী, তার সদ্যবিবাহিত স্ত্রী। নূরের স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটার দিকে। লোকটা নিজের নতুন স্ত্রীর হাতটা খুব যত্ন করে ধরে রেখেছে, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে আগলে রেখেছে। নূর 5 বছর পর আজ প্রথমবার তাকে দেখেছে। বিয়ের দিনটাও নূরের মনে স্পষ্ট আছে। কবুল বলার পর লোকটা এক মুহূর্তেও অপেক্ষা করেনি, কাউকে কিছু না বলেই সোজা বেরিয়ে গিয়েছিল। নূর সেই দিন একাই শাশুড়ির হাত ধরে শ্বশুরবাড়িতে প্রবেশ করেছিল। অতঃপর পরের দিনই খবর আসে তার তথাকথিত স্বামী পাড়ি জমিয়েছে সুদূর কানাডায়। নূর বিয়ের দিন মাত্র এক ঝলক তাকিয়েছিল তার স্বামীর দিকে, কিন্তু সেই এক ঝলকেই অদ্ভুতভাবে তার মনের ভেতর জন্ম নিয়েছিল এক বিশ্বাস। আর সেই বিশ্বাসটাই হলো এই মানুষটাই এখন তার জন্য আপনজন, যাকে আঁকড়ে ধরে হয়তো সে বাকি জীবনটাই কাটাবে। তাই তো যখন সেই মানুষটা তাকে ছেড়ে হাজার মাইল দূরে চলে গেল, তখনও নূর নিজেই অচিন্তিত ভবিষ্যতের কথা ভাবেনি, বরং নিঃশব্দে অগোচরে সে ভালোবাসতে শুরু করেছিল তার সেই অচেনা স্বামীকে। মনের ভেতরে গড়ে তুলেছিল এক সুখের সংসারের স্বপ্ন, একটা ছোট ভিটে যেখানে থাকবে শুধু তারা দুজন। কিন্তু বাস্তবতা আজ তার সামনে দাঁড়িয়ে আছে নিষ্ঠুর, নির্মাণ আর সম্পূর্ণ অচেনা। রাহেলা বানু, নূরের শাশুড়ি, আহাজারি ভরা কণ্ঠ। নূরের চিন্তায় জল ছিঁড়ে যায়। তুই এটা কি করলি আরহাম? ঘরে বউ থাকা সত্ত্বেও তুই আবার বিয়ে করেছিস? কেন করলি এমন? রাহেলা বানুর প্রশ্ন। চারিদিকে নীরবতা নেমে আসে। মিরাজ শিকদার, নূরের শ্বশুর, নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় বসে আছে। সে যেন তার ছেলেকে না এহান কাজ কিছুতেই মানতে পারছে না। আরহাম বিরক্ত মুখে তার মায়ের দিকে তাকায়। মা, এত নাটক করার কিছুই নেই। ওই বিয়েটা তো জোর করেই দেওয়া হয়েছিল। আমি কখনোই ওই মেয়েটাকে আমার স্ত্রী বলে মানিনি। কথাটা শুনে নূরের বুকের ভেতরটা হঠাৎ করেই হিম হয়ে যায়। 5 বছর ধরে যে সম্পর্কটাকে সে বুকের ভেতর লালন করেছে, আরহামের কাছে সেটা নাকি শুধু একটা জোর করে দেওয়া বিয়ে। রাহেলা বানু রাগে কাঁপতে থাকে। মনীষনী মানে মানিসনি মানে আল্লাহর নামে কবুল বলেছি, সেটা খেলা নয়। আর হাম ঠান্ডা গলায় বলে, মা, আমি এখন আর কিছুই শুনতে বা বলতে চাইনি। আমি কানাডায় বিয়ে করেছি। এই মেয়ে এখন স্ত্রী, আমার স্ত্রী। তার পাশে মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নূর এতক্ষণ চুপ ছিল, হঠাৎ সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে আরহামের প্রাণে। নূর কণ্ঠটা শান্ত করে আরহামের উদ্দেশ্য জিজ্ঞেস করে, একটা প্রশ্ন করতে পারি? আরহাম ভ্রু কুঁচকে তাকায়। কি? নূর গভীর দৃষ্টিতে আরহামের দিকে তাকিয়ে বলে, 5 বছর আগে যদি আপনি আমাকে স্ত্রী বলে না মানতেন, তাহলে আমার জীবনে 5টা বছর কেন নষ্ট করলেন? আপনি কি পারবেন আমার সেই 5টা বছর ফিরিয়ে দিতে? পারবেন কি আমার 5 বছরের অপেক্ষাগুলোকে ফিরিয়ে দিতে? নূরের কথার চারদিকে আবার নীরবতা নেমে আসে। আর সেই নীরবতার মাঝেই প্রথমবারের মতো আরহামের চোখের অস্তিত্ব ছায়া দেখা যায়। নূরের প্রশ্নের পর পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। আরহাম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বিরক্ত গলায় বলে ওঠে, তোমাকে কেউ তো আমি আটকে রাখিনি নূর। চাইলে তুমি আগেই এই সম্পর্কটাকে শেষ করে দিতে পারতে। কথাটা শুনে রাহেলা বানু ক্ষেপে চিৎকার করে ওঠে, চুপ কর আরহাম! মেয়েটা 15 বছর ছিল তখন। কি বুঝতো সে? তুই তো তার স্বামী ছিলি। নূর ধীরে ধীরে মাথা নিচু করে বলে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখে কোনো কান্নাই নেই। 5 বছর ধরে বুকের ভেতর জমা থাকা কষ্টটা যেন আজ পাথর হয়ে গেছে। সে শান্ত গলায় আরহামের উদ্দেশ্য বলে, আপনার ভয় নেই আরহাম, আমি কাউকে জোর করে নিজের করে রাখতে চাই না। আরহাম একটু অবাক হয়ে তাকায় নূরের দিকে। সে তো ভেবেছিল নূর হয়তো এত সহজেই তাকে ছাড়বে না। নূর আবার বলেন, আপনি যাকে চান তার সাথেই থাকুন। আমি শুধু একটা জিনিস চাই। কি? বিরক্ত হয়ে জিজ্ঞেস করে আরহাম। নূর মাথা তুলে আরহামের চোখে চোখ রেখে বলে, আমাকে মুক্তি দিন। ঘরের সবাই নিস্তব্ধ হয়ে যায় নূরের কথা শুনে। রাহেলা বানু কেঁদে ফেলে, না না মা, তুই এমন কথা বলিস না। তুই একা এই নিষ্ঠুর দুনিয়ায় টিকতে পারবি না। নূর মলিন হাসে। অতঃপর রাহেনা বানুর প্রাণে তাকে মৃদুস্বরে বলে ওঠে,
আম্মা, ৫ বছর আগে যেই দিন উনি আমাকে রেখে চলে গিয়েছিল, সেই দিনই তো আমি একা হয়ে গিয়েছিলাম। আজ শুধু সেই একাকিত্বটার নামটা বদলাতে চায়। আরহাম কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তার নতুন স্ত্রীও অস্তিত্বের মাথা নিচু করে আছে। শেষে আরহাম ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আমি তালাক দিয়ে দেব তোমায়। সেটা আজ এবং এক্ষুনি। কথাটা শুনে ঘরের বাতাসটা যেন আরও ভারী হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, নূরের মুখে তখন এক অদ্ভুত শান্তি, যেন বহুদিনের বন্দিদশা থেকে সে মুক্তি পেতে যাচ্ছে। নিস্তব্ধতা, সুনীতির রাত, চারিদিকে ঝিঝি পোকায় একটানা ডাক, তার সঙ্গে মিশে আছে মন জুড়ানো ঠান্ডা বাতাস। আকাশে আজ বড় থালার মতো পূর্ণ চাঁদ উঠেছে। তার চারপাশে ছড়িয়ে আছে শত শত ঝিকিমিকি তারা। মনে হচ্ছে যেন অন্ধকারে আকাশে কেউ রূপার দানা ছিটিয়ে দিয়েছে। এই নীরবের রাতে সঙ্গী করে রংপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটা নিজের গতিতে ঢাকা পথে ছুটে চলেছে। বাতাসের বিপরীতে যখন বাসটা শাঁসা শব্দ তুলে সামনে গিয়ে যাচ্ছে, তখন জানালার পাশে বসে আছে নূর। মাথাটা আলতো করে জানালার কাছে ঠেকিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে সে। অন্ধকারের বুক চিরে ছুটে চলা রাস্তা, দূরে দূরে জোনাকির মতো জ্বলতে থাকা গ্রামের আলো, সবকিছুই যেন তার চোখের সামনে থেকে দ্রুত পিছিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে চোখ তুলে তাকায় আকাশের দিকে, সেই বড় থানার মতো চাঁদটার দিকে। তার মনে হয় যেন আজ এই চাঁদটাই তার একমাত্র সঙ্গী। রংপুর ছেড়ে নূর ঢাকা পথে পা বাড়িয়েছে। সঙ্গে আছে শুধু এই চাঁদ, আর বুকের ভেতর লুকিয়ে রাখা সবকিছুর স্বপ্ন পেছনে ফেলে এসে তার সে সমস্ত বিবর্ণ অতীত। একটা সময় ছিল যখন নূর ছিল কারো হাতে গড়া পুতুলের মতো, যাকে ইচ্ছে মতো ব্যবহার করা যেত, যাকে নিয়ে কেউ কখনো ভাবেনি তার ইচ্ছে বা অনুভূতির কথা। একটা সময় ছিল যখন নূরের মন ভরা ছিল এক মানুষের প্রতি অগাধ ভালোবাসা। সেই মানুষটাকে সে নিজে পৃথিবীতে ভেবেছিল। কিন্তু আজ সেই মনে এই ভালোবাসার প্রতি জমে আছে তীব্র বিরক্ত, ঘৃণা। আরহাম সেই মুহূর্তে সবার সামনে নূরকে ৩ তালাক দিয়েছিল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক নির্লিপ্ততা, যেন ৫ বছরে একটা সম্পর্ক ভাঙা তার কাছে খুবই সাধারণ কোনো ঘটনা। এরপর পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করে নূরের দিকে এগিয়ে দেয় সে। আর সেই কাগজটি হলো ডিভোর্স পেপার। ঘরে উপস্থিত সবাই নিঃশব্দে তাকিয়েছিল সেই দৃষ্ট দৃশ্যর দিকে। আরহামের এই আচরণ নূরের ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে এক তাচ্ছিল্য হাসি। সে শান্ত চোখে তাকিয়ে থাকে আরহামের দিকে, আর মনে মনে ভাবে, এই মানুষটা কেন কোনো কালই তার ছিল না। বোকা ছিল সে নিজেই, যে এক ঝলক দেখার পর মানুষকে আঁকড়ে ধরে ৫টা বছর অপেক্ষা করে কাটিয়ে দিয়েছে। নিজের যৌবন, নিজের স্বপ্ন, সবকিছু যেন বিলিয়ে দিয়েছিল এক অচেনা মানুষের নামে। আর সেই মানুষটা, তার চোখ মুখে যেন অস্বস্তিতা, যেন যত তাড়াতাড়ি সম্ভব নূরকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারলেই সে বাঁচে। তাই তো সব প্রস্তুতি নিয়েই এসেছে সে। নূর ধীরে হাত বাড়িয়ে কাগজগুলো নেয়। কাগজের এক পাশে চোখ বুলিয়ে আবার মাথা তোলে সে। তার দৃষ্টি তখন অদ্ভুত শান্ত। নূর আরহামের পরনে তাকিয়ে বলে, এত তাড়া ছিল? নূরের শান্ত কণ্ঠে যেন অদ্ভুত এক বিলুপ্ত লুকিয়ে আছে। আরহাম ভ্রু কুঁচকে তাকায়। কি বলতে চায়? নূর হালকা হাসে, না কিছু না, শুধু ভাবছিলাম ৫ বছর আগে যদি এটাই তারা থাকতো, তাহলে হয়তো আমার জীবনে ৫টা বছর নষ্ট হতো না। ঘরের ভেতরে আবার নিস্তব্ধতা নেমে আসে। রাহেলা বানু ফুঁপিয়ে কাঁদছে। আরহামের নতুন স্ত্রীও অস্তিত্বে মাথা নিচু করে আছে। সে তো জানে না আরহাম বিবাহিত। নূর ধীরে কলমটা তুলে নেয়। এক মুহূর্তের জন্য হাত কাঁপে তার। অতঃপর কিছু পিষে ফেলে কাগজের নিচের নামটা লিখে দেয় সে, মাহজাবিন মেহমেদ নূর। নূর সাক্ষ্য শেষ করে কাগজটা ভাঁজ করে আরহামের হাতে তুলে দেয়। এই নিন, এবার নিশ্চিন্তে আপনি আপনার নতুন জীবন শুরু করতে পারবেন। হঠাৎ বাস থেমে যাওয়ায় নূর তার ভাবনা থেকে বেরিয়ে আসে। নূর প্রথমে নিজেকে ধতস্থ করে, এরপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে এই মাঝ রাস্তায় বাসটা থেমে কেন। কিন্তু তার কিছু বুঝে ওঠার আগেই বাসে আগমন ঘটে এক যুবকের, যার পরনে কালো জিন্স, কালো টি-শার্ট, গায়ে কালো লেদার জ্যাকেট, মুখে কালো মাস্ক আর মাথায় কালো ক্যাপ। সম্পূর্ণ কালোতে মোড়া এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে বসে আছে। যুবকটি বাসে ওঠার সঙ্গে সঙ্গে বাস চলা শুরু করলো। নূর এক পলক যুবকটিকে প্রাণে তাকিয়ে পুনরায় বসে জানালার নিয়ে মাথা ঠেলিয়ে বাহিরের দিকে তাকিয়ে রয়। সে ডুবে যেতে চায় নিজের ভাবনায়, কিন্তু নূর তার ভাবনা শুরু করার আগেই সে অনুভব করে হুট করে তার পাশে সিটে কেউ এসে বসেছে। আচমকাই এমন হওয়া নূর প্রথমে থমথম খেয়ে যায়। অতঃপর ঘাড় ঘুরিয়ে দেখতে পায়
বাসে ওঠার সেই ছেলেটি তার পাশের সিটে এসে বসেছে। এই প্রথম কোনো ছেলের পাশে বসা নূরের কিছুটা অস- অস্বস্তি অনুভব হয়। পরক্ষণ সে তার মন থেকে এত চিন্তা ঝেড়ে ফেলে। একা চলতে গেলে তাকে যে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে। তাই নূর একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও নিজের কাজে মনোবেশিত করে। কিন্তু নূর যাকে নিয়ে এত অস্বস্তি অনুভব করলো সেই মানুষটি নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। সে কোলে তার ব্যাগ রেখে ডান হাত দিয়ে মোবাইল ঘাঁটছে। এমনভাবে করছে যেন সে ছাড়া আশেপাশে আর কেউ নাই। সে নিজের কাজে মন্ত। নূর এবার এইচএসসি দিয়েছে। বিয়ে হওয়ার কারণে নূরের ১ বছর নষ্ট হয়ে যায়। নাইলে সে অনার্সে থাকতো। কিন্তু তাতে নূরের বিন্দুমাত্র আক্ষেপ নেই। কেনই থাকবে? সে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে অধ্যায়ে সুযোগ পেয়েছে। এই পাওয়াটাই তো তার কাছে অন্যায়। হ্যাঁ, নূর স্বামী দিয়ে সুখ করতে পারেনি তো কী হয়েছে? বাবা মা মারা যাওয়ার পর নূর বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ির তেজ পেয়েছে, যারা তাকে নিজেদের মেয়ের মতোই আগলে রেখেছে এত বছর, যাদের কারণে নূর নিজেকে গড়ে তুলতে পেরেছে। নূরের এইসব ভাবনার মাঝেই তার কানে এসে পৌঁছে এক পুরুষালী ধমক। নূর ধমক শুনে আতঙ্কে ওঠে। অতঃপর সে দেখতে পায় তার পাশে বসার ছেলেটি কাউকে ফোনে ইচ্ছে মতো ঝাড়ছে। নূর শুনতে পায়, এই তোদের এত টাকা দিয়ে দিয়ে কেন রেখেছি রে? সামান্য একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারিস না। কালকের মধ্যে যদি ওই নুজাইফের আমার সামনে ধরে নিয়ে আসিস তাহলে এই মাতাব্বি খান ফায়জায়ের আসল রূপটা দেখা দিবি। ফোন রাখ এবার। এই বলে যুবকটি ফোন রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর মুহূর্তের মধ্যেই আবার ফোনে স্ক্রিনে চোখ নামিয়ে আনলো সে। এমন ভাব করলো যেন একটু আগেই কিছুই হয়নি, যেন একটু আগে রাগ ধমক হুমকি সব কিছুই ছিল তার জন্য খুবই স্বাভাবিক এক ব্যাপার। কিন্তু অপরদিকে নূরের বুকের ভেতরটা তখনও ধকধক করছে। মনে হচ্ছে যেন তার কলিজাটা উঠে এসে গলায় আটকে গেছে। মাহাতিফ খানের ফায়াজ নামটা কানে বাজতেই কেমন অজানা এক শীতল ভয় নুকে ঘিরেছে। লোকটা কি যেন গুন্ডা, গুন্ডা যদিও না হয় তাহলে এমন ভয়ঙ্কর কারোর সঙ্গে কথা বলতে কেন? এমনই হুমকি, এমন মারামারি ইঙ্গিত বা কেন দিবে? নূরের ভেতরটা অস্বস্তি বাড়তে থাকে। সে এসব মানুষকে একদমই সহ্য করতে পারে না। বিশেষ কয়েকবার ক্ষমতা ও টাকার জোরে অন্যকে ভয় দেখায়, অপমান করে। নূর চোখ মুখ কুঁচকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিয়ে আবারও জানালার বাইরে তাকায়। বাইরে তখনও ছুটে চলেছে রাতের রাস্তা। মাঝে মাঝে কোনো ট্রাকের তীব্র আলো এসে বাতাসের ভেতরটা আবারও মুহূর্তেই জন্য সাদা করে নিয়ে আবারও মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। নূর গভীর একটা শ্বাস নেয়। হঠাৎই বাসটা একটা গর্তে পড়ায় বেশ ভালোই ঝাঁকুনি দিয়ে ওঠে। নূর অন্যমনস্ক থাকার কারণে নিজের ভারসাম্য হারিয়ে সামান্য দিকে হেলে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে তার হাতটা অজান্তেই গিয়ে পড়ে পাশের যুবকের হাতের ওপর। ১ সেকেন্ড, ২ সেকেন্ড নূর যেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে দ্রুত হাত ছাড়িয়ে নেয়। লজ্জা, অস্বস্তি আর অজানা এক সংকোচে তার গাল লাল হয়ে ওঠে। নূর মাথা নিচু করে ধীরে কণ্ঠে ফায়জায়ের উদ্দেশ্যে বলে ওঠে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। ফায়াজ তখন প্রথমবারের মতো ফোন থেকে চোখ তোলে। কালো মাস্কের আড়ালেও তার চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ আর গভীর মনে হয়। সে কয়েক সেকেন্ড চুপ করে নূরের দিকে তাকিয়ে থাকে। নূরের পরনে কালো বোরকা ও কালো হিজাব। গোলগাল মুখমণ্ডল টিন নেকাব দ্বারা আবৃত। শুধু চোখ দুটো ছাড়া নূর সম্পূর্ণ আবৃত। ফায়াজ নূরের দিকে তাকিয়ে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলে, ইটস ওকে। নূর আশ্চর্য হয়ে তাকালো ফায়াজের প্রাণে। ফায়াজের কণ্ঠটা আগের মতোই কঠোর নয়, বরং বেশ শান্ত। নূর অবাক হয়ে যায়। অতঃপর সে মনে মনে ভাবে, একই মানুষ, অথচ তার ২ রকম সুর। অদ্ভুত। দীর্ঘ রাতে ক্লান্তিকর যাত্রার পর ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। শ্যামলী পরিবহন নামক বাসটা ব্যস্ত শহর ঢাকা গাবতলী বাসস্ট্যান্ডে এসে থামে। বাস থামতে যাত্রীরা একে একে নামতে শুরু করে। নূর তখনও নিজের সিটেই বসে আছে। চোখে তার হালকা হালকা ঘুম ঘুম ভাব, কিন্তু মনটাও অদ্ভুত ভারী হয়ে আছে। তার নতুন শহর, নতুন মানুষ, নতুন জীবন, সব মিলিয়ে নূরের মধ্যে বেশ অস্বস্তিতা কাজ করছে। নূরের ভাবনার মাঝেই সে লক্ষ্য করে পাশের সিটে বসা যুবকটি উঠে দাঁড়িয়েছে। যুবকটির নাম মাহাতিস খান
ফয়াজ। ফয়াজ খুব স্বাভাবিক ভঙ্গিতে ব্যাগটা কাঁধে তুলে নেয়। অতঃপর কোনো দিকে না তাকিয়ে ধীরে ধীরে বাসের সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নূরে সেথাও অজান্তেই তাকিয়ে থাকে। নূর জানালার কাছের আড়াল থেকে দেখিয়ে ফয়াজ নিচে নামতে কয়েকজন লোক তার কাছে এগিয়ে আসে। ফয়াজ তাদের সঙ্গে গম্ভীর ভঙ্গিতে কিছু বলে। অতঃপর সামনে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়ি দিকে হাঁটা শুরু করে। ভোরের কুয়াশার ভেতর ফয়াজের লম্বা ছায়াটা ধীরে ধীরে ছোট হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে গাড়িতে উঠে পড়ে। গাড়ির দরজা বন্ধ হয়। গাড়িটা স্টার্ট হয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। নূর তখনও বসে থাকে। হঠাৎই ক্যান্টারের ডাক এসে সে চমকে ওঠে। আপা নামবেন না? সবাই তো বাস থেকে নামায়া গেছে। নূর উঠে দাঁড়ায়। তার সাথে থাকা ব্যাগটা ডান হাতে মুঠোয় শক্ত করে ধরে বসে সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে নামতেই নূর দেখতে পায় ঢাকার এই ব্যস্তময় সকল। নূর গভীর একটা শ্বাস নেয়। অতঃপর নূর ধীরে ধীরে হাঁটা শুরু করে। ঢাকা শহরে বিশাল ভিড়ের ভেতর হারিয়ে যেতে যেতেই সে মনে মনে বলে, এবার থেকে নিজের জন্য বাঁচবে ঢাকা ভার্সিটি, নূরের স্বপ্ন বিশ্ববিদ্যালয়। কিন্তু এখনও প্রথম দিন যে তার এতটা বিদঘুটে করবে তা নূর কখনোই কল্পনায় করতে পারেনি। সে সাথে চরম আশ্চর্যও হয় এই ব্যক্তিকে দেখে। আর সেই ব্যক্তি হলো ঢাকায় এসে নূরের নতুন ঠিকানায় হয়েছে মাসুন্নাহার হল। পুরো দিনের স্থাপত্য তৈরি হয় লালচে রঙের বিশাল ভবনটায় সে সময়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হলদে প্রসাদ পেরোতেই মাথার ওপর ঝুঁকে থাকা কৃষ্ণচূড়া আর শিউলি গাছগুলো দেখা যায়। গাছের পাতাগুলো বাতাসের সাথে মিলিয়ে নরম শব্দ তুলছে। মাটিতে ঝরে থাকা শুকনো পাতার ওপার পা পড়লে কেমন মৃদু খস। কিছু কিছু মেয়েরা হলের মাঠে বসে আড্ডা দিচ্ছে তাদের সহপাঠীদের সঙ্গে। আবার কেউ কেউ দলবদ্ধভাবে সুর তুলে গান গাইছে। নূর আশ্চর্য হয় এই সকালে মেয়েদের এখানে দেখে। পরক্ষণে তার মনে পড়ে আজ তো শুক্রবার, তাই কারো ক্লাস নেই। নূর পুনরায় এবার আশেপাশে চোখ বুলিয়ে সামনের দিকে অগ্রসর হয়। হলের হাউস টিওয়ার থেকে চাবি ও রুমের নাম্বার জেনে নূর হাঁটা ধরে তার গন্তব্যে। হলে 3 তলায় উঠে করিডোরের ডান পাশে একদম শেষ প্রান্তে 315 নাম্বার রুমটি হলো নূরের। ঘরে ঢুকে নূর দরজার কাছে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ ঘরটিতে চোখ বুলায়। 3 জনের ছোট একটা ঘর, 3টি ডাবল বেড, এক কোনায় আলমারি, দেওয়ালে পুরনো পুরনো পোস্টারের দাগ, জানালার পাশে একটা ছোট টেবিল, সেটাই এখন নূরের। নূরের রুমটা তখনও আসেনি। নূর ব্যাগটা বিছানা রেখে জানালার পাশে এসে দাঁড়ায়। তাকিয়ে রয় ইট পাথরের ঘোড়া শহরের দিকে, যা নূরের নতুন জীবনের একটি অংশ। হুট করে নূরের মনে বিষণ্ণতা ভাবে ভরে ওঠে। মনে পড়ে যায় জীবনের কিছু তিক্ত অংশের কথা। নূরের বাবা এহসান মেহমেদের ছিল একজন সাহসী ও সৎ সাংবাদিক। সত্যের সন্ধানে যিনি দিনরাত ছুটে বেড়াতেন শহরের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে। কলম ছিল তার সবচেয়ে বড় শক্তি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে কখনোই কার্পণ্য করতেন না। অপরদিকে নূরের মা মাহিমা মেহমেদ ছিলেন শান্ত, ধীরস্থির এবং দৃঢ়চেতায় একজন নারী। তিনিও একজন সাংবাদিক ছিলেন। স্বামীর মতোই তিনি সত্যকে ভালোবাসতেন। মানুষের কষ্ট দেখলে তিনি নিজেকে দমিয়ে রাখতে পারতেন না। নূরের বাবা মায়ের পরিচয় হয়েছে এক প্রতিবাদে মিশিয়ে। তার সেখান থেকে ধীরে ধীরে সেই পরিচয় রূপ নিয়েছিল ভালোবাসায়। আর ভালোবাসার থেকেই তৈরি হয়েছিল এক ছোট্ট সুন্দর সংসার। যে সংসারে একমাত্র আলো ছিল নূর। নূর ছিল তার বাবা মায়ের চোখের মণি, মায়ের বুকের ধন। এহসান মেহমেদ প্রায়ই হাসতে হাসতে নূরকে বলতেন, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আমার নূরময়ী। আর মাহিমা মেহেদের মেয়ে চুলে হাত বুলিয়ে মৃদু স্বরে বলতেন, তুই আমাদের গল্পের সবচেয়ে সুন্দরতম উপহার নূর। নূরেদের ছোট বাসাটা সবসময় হাসি আর গল্পে ভরা থাকতো। সেখানে দুঃখের কোনো ছায়া ছিল না। মানে মান অভিমানেও খুব একটা জায়গা ছিল না। নূরের শৈশবটা যেন রঙিন কাচের মতো স্বচ্ছ আর উজ্জ্বল ছিল। সে জানতো এই পৃথিবীতে তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার বাবা মা। কিন্তু সেটা জানতো না সময় একদিন এই রঙিন পৃথিবীটাকে ভেঙে দেবে নিষ্ঠুরভাবে। নূরের তখন 14 বছর বয়স। তখনই সে তার চোখের সামনে নিজের বাবা মাকে হারায়। বাবা মায়ের আকাশ ও নিঃশ্বাস ভেঙে চলে যায়। নূরের থমকে দাঁড়িয়েছিল। অতঃপর নূরের ঠাঁই হয় নূরের এক দূর সম্পর্ক ফুপুর বাড়ি। কিন্তু সেখানে নূরকে সম্পত্তির লোভে নূরের ফুপু নূরকে বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে নেয়। কিন্তু আকম্পিত সেখানে বরের জায়গায় আহারাম ও তাদের পরিবার কিভাবে পৌঁছে তার নূরে জানে না। এভাবে শুরু হয় নূরের নতুন জীবন। সকাল
ফজরের পর নূরের আর ঘুম আসেনি, তাই সে কিছুক্ষণ জানালার কাছে দাঁড়িয়েছিল। অতঃপর এক এক করে তার সকাল সরঞ্জাম গুছাতে শুরু করে। কাল সারা রাত দিন নূরের বিষণ্ণতা কেটেছে, তাই সে কিছুই গুছিয়ে উঠতে পারেনি। নূরের সব কিছুই গুছিয়ে উঠতে উঠতে প্রায় ৭টা বেজে যায়। হলের করিডরে তখনও শুরু হয়ে গেছে বাস্তবতা। কেউ কেউ দাঁড়িয়ে আছে বাথরুমের লাইনে, কেউ চুল শুকাচ্ছে, আবার কেউ ফোনে কথা বলতে বলতে হাঁটছে। নূরও ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্য তৈরি হওয়ার শুরু করে দেয়। নূরের পরনে কালো বোরকা, হিজাব ও নিকাব। নূর বুঝ হওয়ার পর থেকে চেষ্টা করে পর্দা করার। নূর কাঁধে ব্যাগ নিয়ে জুতা পরে ঘর থেকে বের হয়। নূর যখন ঘর থেকে বের হওয়ায় দরজা আটকে যাবে, ঠিক তখনই সে দূর থেকে কারো আওয়াজ শুনতে পায়। কেউ গলার স্বর উঁচু করে নূরের উদ্দেশ্য বলছে, এই দরজা লাগিও না। নূর পেছনে ঘুরেতে দেখে একটি চশমা পরা, গোলগাল চেহারা মেয়ে হাতে ভারী ব্যাগ নিয়ে তার দিকে দৌড়ে এসছে। মেয়েটা নূরের সামনে এসে ২ হাত হাঁটু ভর দিয়ে শ্বাস টানতে টানতে বলে ওঠে, হাই, আমি তৃষা, তোমার রুমমেট। রুমমেট কথাটি শুনে নূর সোজা হয়ে দাঁড়িয়ে যায়। অতঃপর নূর তৃষার উদ্দেশ্য কিছু বলার আগেই তৃষা চটপট করে বলে ওঠে, আমি তৃষা, তোমার রুমমেট। আরে আর বলো না, আমি কালই হলে চলে আসতাম হলো, কিন্তু আমার মা জননী আমাকে হলে আসতে দিতে রাজি হলেন না। পরে আমার বড় ভাই মাকে কি যেন বলল, ব্যাস মা রাজি হয়ে গেল। হাউস টিউবওয়েল থেকে জানলাম তুমি নাকি আমার আইন বিভাগে। আরে আমিও আইন বিভাগের ছাত্রী, তার মানে তোমার সাথে আমার জমবে ভালো। উফ, দেখেছো কখন থেকে শুধু আমিই বলে যাচ্ছি। আচ্ছা, তোমার নাম কি? তৃষা নামক মেয়েটি একদমে এক কথা শুনে নূর হতবাক। এ মেয়েটা বলতো তৃষাকে না দেখলে নূর জানতে পারত। নূর নিজেকে ধতস্থ করে মৃদু স্বরে বলে ওঠে, আমার নাম মেহেরজাবিন নূর। নূরের প্রতি উত্তর তৃষা মুচকি হেসে নূরের দিকে ডান হাত বাড়িয়ে বলে ওঠে, নূর, তুমি কি আমার ফ্রেন্ড হবে? চিন্তা করো না, আমি কথাটা একটু বেশি বলি, কিন্তু মানুষ হিসেবে আমি একেবারে ছয়ে ছক্কা। নূর এবার তৃষার কথা ভঙ্গিমায় হেসে ওঠে। অতঃপর নূর তৃষার সাথে হাত মিলিয়ে বলে ওঠে, ঠিক আছে। তৃষা রুম থেকে তার ব্যাগ রেখে সাথে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্য বের হয়ে যায়। তারা হলের গেট পার হতে হতেই তৃষা একটানা গল্প করতেই থাকে, আর নূর নির্বাক শ্রোতা হয়ে তৃষার কথাগুলো শ্রবণ করতে থাকে। মাঝে মাঝে তৃষার প্রশ্নের প্রতি উত্তর করে। ঢাকা সকালের রাস্তা, রিকশার ঘণ্টি, চায়ের দোকানের ভিড় সহ মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি সবসময়ের মতো জমে উঠেছে। নূর এবং তৃষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পেরোনোর সঙ্গে সঙ্গে তাদের চোখে পড়ে এক আলাদা জগৎ। পুরনো লাল ইটের ভবনগুলো, কোনোটায় ঊর্ধ্ব দাঁড়িয়ে, কোনোটায় প্রশান্ত দালান, ছাদের বাঁকা রেলিং আর দেওয়ালের সমানে সময়ের ছাপ। দেওয়ালের কোথাও পুরনো পোস্টার, কিছু জায়গায় পুরনো কালি, কিছু জায়গায় ভাঙা খোপ, আবার কোথাও চুনের মতো ফাঁকা ছাপ। ক্যাম্পাসের ভিতর দিয়ে চলা চওড়া ও পাকা পথ, পথের দুপাশে লম্বা লাল গাছ, শিউরি ও কৃষ্ণচূড়া, পাশ দিয়ে ধীরে ধীরে ছুটে চলেছে ছাত্রছাত্রীরা। কেউ কেউ বই হাতে ব্যস্ত, কেউ চায়ের গ্লাস নিয়ে গল্প করছে, কেউ বা সবুজ ঘাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। নূর আর তৃষা আইন ডিপার্টমেন্টের করিডরে ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ ৫-৬ জন ছেলের সাথে পট আটকে দাঁড়ায়। তাদের মধ্যে একজন দেওয়ালে হেলান দিয়ে চুইংগাম চিবাতে চিবাতে নূর ও তৃষার উদ্দেশ্যে বলে, এই যে সুইটিরা, নতুন মনে হচ্ছে, তা মামুনিরা কোথায় যাচ্ছ তোমরা? ছেলেদের এমন আচরণে নূর বেশ ভয় পেয়ে যায়। সে কখনোই এমন পরিস্থিতিতে সম্মুখীন পড়েনি। নূর তার আঙুলগুলো ব্যাগের স্টাফে শক্ত করে চেপে ধরে আছে। অপরদিকে তৃষা চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে। অতঃপর কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে, ক্লাসে যাচ্ছি ভাইয়া। তৃষার কথা ওই যুবকটি টিটকারি সমবেতন বলে ওঠে, এভাবে কেউ ক্লাসে যায়? সিনিয়রদের দেখে যে সালাম দিতে হয় তা কি জানো না মামুনিরা? নূর হকচকিয়ে যায়। সে এসব ঝামেলা এড়িয়ে চলতে ভালোবাসে, তাই সে মৃদু কণ্ঠে ছেলেগুলোকে উদ্দেশ্য বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ছেলেগুলো এবার নূরের দিকে তাকায়। এই যুবকটি নূরের উদ্দেশ্য বলে, তোমার নাম? নূর আগের মতোই মৃদু স্বরে বলে ওঠে, নূর। এত আস্তে বললে শুনবো কিভাবে নূর পাখি? জোরে বলো। নূর এবার মাথা তুলে তাকায়, চোখ দুটো শান্ত কিন্তু ভেতরে তার ভয় লুকানো। আমার নাম মাহারজাবিন
মেহমেদ নূর। ছেলেগুলো হেসে ওঠে। উফ, নাম শুনতেই তো প্রেমে পড়ে যাচ্ছি। নূর পাখি। তৃষা এত সময় ধরে কাঙ্ক্ষিত কাউকে খুঁজে পাচ্ছে, কিন্তু তা দেখা পাচ্ছে না। এরই মধ্যে সেই ছেলেগুলো এর কথা শুনে ভীষণ চটে যায়। দেখুন ভাইয়া, এসব কোন ধরনের কথাবার্তা? প্লিজ যেতে দিন আমাদের। ওহো, এই পাখি আবার তেজ আছে দেখছি। ঠিক আছে, তেজ কিভাবে কমাতে হয় তা এই রাতুল চৌধুরী খুব ভালো করেই জানে। এই যে মিস বোরকাওয়ালি, রাতুল নামক ছেলেটি কথা। নূর তার দিকে তাকায়। রাতুল এবার মুখ ব্যঙ্গ হাসি নিয়ে বলে ওঠে, এর নিকাব খুলে এখানেই 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আমরা দেখিও, আমারও দেখি তোমার মুখখানা কেমন। তৃষা হতভম্ব, কি এসব বলছে? এটা কখনোই সম্ভব না। তাহলে তুমি সকালের সামনে নেচে সকলের মনোরঞ্জন করো। হয় তুমি নাচবে, আর না হয় তোমার এই বান্ধবীর নিকাব খুলবে। চায়ের চয়েস ইজ ইয়োর্স। ইতিমধ্যে আশেপাশে ভালোই ভিড় জমে গিয়েছে। নূরের বুকের ভেতর ধরপড় করছে। অপমান, রাগ, ভয় সব একসাথে মিলিয়ে নূরের চোখে কোণে পানি জমেছে। যেই বিশ্ববিদ্যালয় নূরের স্বপ্ন জায়গা ছিল, সেখানে আজ তাকে এত বড় অপদস্থ হতে হচ্ছে। অপর দিকে টিনা রাগে ফেটে পড়েছে। সে রাগী চোখেই আশেপাশে কাউকে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পাওয়ায় তার রাগ আরও বাড়ছে। কি হলো মামুনিরা, এভাবে স্ট্যাচু হয়ে আছো কেন? আম রাতুল কিছু বলতে নিবে, তার আগে সকলের মাঝে ফিসফিস শোনা যায়। রাতুলের দলের একজন রাতুলের কানে ধীরে আওয়াজ বলে, ভাই, ভিপি আসছে। রাতুল করিডোরের দিকে তাকায়। পর মুহূর্তে তার মুখবন্দি পাল্টে যায়। রাতুলকে এমন চুপসে যেতে দেখায় নূর এবং তৃষা একসাথে পিছনে ফিরে তাকায়। পিছনে তাকাতেই তারা দেখতে পায় একজন যুবক, গায়ে সাদা শার্ট, সাদা সাথে হাতা গুজনো কালো জিন্স, হাতে রোলেক্স কালো ঘড়ি, পায়ে কালো জুতা পরে তাদের দিকেই এগিয়ে আসছে। যুবকটাকে দেখা মাত্রই তৃষার চোখ জোড়া রাগে পরিবর্তন শান্ত হয়ে যায়, কিন্তু অপরদিকে নূরের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তার মুখ থেকে আপনা আপনি মৃদু স্বরে বেরিয়ে আসে, মাহাতিফ খান ফায়াজ। ফায়াজকে দেখতেই ছেলেগুলো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। করিডোরে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। ফায়াজ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। ফায়াজ একবার চারিদিকে চোখ বুলিয়ে রাতুলদের প্রাণে তাকিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন করে, কি হচ্ছে এখানে? কেউ কোনো উত্তর না দেয়। ফায়াজের নূরে টিনার দিকে তাকায়, তারপর ছেলেগুলোর উদ্দেশ্য পুনরায় শান্ত কণ্ঠে আওড়ায়, রাঙ্কি রাঙ্গিন। ফায়াজের শান্ত কণ্ঠ শুনতে রাতুল তোতলিয়ে বলে, না ভাইয়া, আমরা তো জাস্ট চুপ। ফায়াজের ধমকে উপস্থিত সকলে আটকে ওঠে। নতুনদের সম্মান করতে শেখ রাতুল। তোদের প্রতিবার ওয়ার্নিং দেব না আমি? মাহাতিফ খান ফায়াজ, ক্যাম্পাসে উপস্থিত থাকতেও তোর সাহস কি করে হয় এইসব করার? নাকি পূর্বের মাইল ভুলে গিয়েছিস? ফায়াজের কণ্ঠ কোনো চিৎকার নেই, কিন্তু তীক্ষ্ণ তীব্রতা রয়েছে। রাতুল এবার মাথা নিচু করে মিনমিনিয়ে বলে ওঠে, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ফায়াজ রাতুলকে কথা পাত্তা না দিয়ে সকলের উদ্দেশ্যে বলে, সবাই যে যার যার ক্লাসে যাও। ফায়াজের কথা মুহূর্তে জায়গা খালি হয়ে যায়। তৃষা এবার হাঁপ ছাড়ে। নূর প্রথমবারের মতো ফায়াজের চোখ দিকে তাকায়। ফায়াজ সেই মুহূর্তেই নূরের দিকে তাকায়, যার স্বরূপ তাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। ফায়াজ নূরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, ক্লাসে যাও। ফায়াজের আদেশ আসতে তৃষা নূরের হাত বগল বাঁধা করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তৃষা ফিসফিস করে নূরেকে বলে ওঠে, উনি না থাকলে আজকে আমাদের কি হতো আল্লাহ জানি। তৃষার কথা শুনে নূর চুপ থাকে, তার মনে চলেছে অন্য কিছু। বিকেলে নূর এবং তৃষা ক্লাস শেষ হয়ে ফেরে। এরই মধ্যে নূর এবং তৃষার বন্ধু বেশ গাঢ় হয়ে যায়। তৃষার চটপটে স্বভাব ও বাচ্চা সুবল মন নূরের বেশ মনে ধরে। নূর ও তৃষা হলো ফিরে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বিছানায় উঠে পিঠ ঠেলিয়ে সেই মুহূর্তে ফোন থেকে মেসেজ শব্দ আসে। নূর ক্লাস বদলে ফোনটা হাতে নেয়। ফোনের লক খুলে মেসেজ অপশনে ঢুকতেই সে দেখতে পায় ঢাকা শহরটা সহজ না, সাধারণ থেকে। আর হ্যাঁ, সবসময় চুপ করে না থেকে প্রতিবাদ করতে শেখো। এই শহরের দুর্বল মানুষদেরকে পিষে ফেলো। মেসেজটা দেখে নূর বুক অজান্তেই কেঁপে ওঠে। কে এই অগন্ত? নূরের সাথে তার কি সংযোগ? খান মঞ্জিলের পুরো ঢাকা আর আভিজাত্য এলাকায় দাঁড়িয়ে থাকা বিশাল এক প্রাসাদম একটি বাড়ি। 3 ভাইয়ের স্বপ্ন, পরিশ্রম আর ঐক্য প্রতীক এই বাড়িটি। ফরিদ খান, ফারুক খান আর ফারহান খান, 3জন আপন ভাই মিলে গড়ে তুলেছে তাদের এই পারিবারিক
আবাস। প্রশস্ত লোহার গেট, সামনে সবুজ লন, চারদিকে বারান্দায় দেওয়াল বাড়ি। বাড়িটি ঐতিহাসিক আর আধুনিকতায় মিশেছে। এই বাড়ির ফরিদ খানের একমাত্র ছেলে মতিয়ন খান ফয়াজ। ফয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি, তুখোড় বক্তা, সে সাথেই রাজনীতিক মাঠে পরিচিত এক নাম। মেজো ভাই মেজো ভাই ফারুক খানের এক মেয়ে চারুলতা খান। চারুলতার সামনেই এমডিও। ভাই খানের দুই ছেলে, ছেলে ইরফান খান ও ছোট আসিফ খান। ইরফান পরিবারের ব্যবসা হলো হাল ধরেছে। অফিস। আসিফ পরিবারের সবার আদরেও ছোট সদস্য। সে এবার অষ্টম শ্রেণীতে পড়েছে। সকাল 9টায় ফায়াজ তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজ সে ঢাকায় 13 আসন থেকে এমপি পদে নাম দাখিল করবে। তাই সকাল থেকে তার ভীষণ ব্যস্ততা। পার্টি অফিসে কাজ সেরে আবার বিশ্ববিদ্যালয়ে যেতে হবে তাদের। সাদা পাঞ্জাবি কালার ঠিক করতে করতে সে আয়নায় নিজের প্রতিবিম্ব দিকে তাকায়। অতঃপর ড্রয়ার থেকে নামিয়ে রেলেক্স ঘড়িটি বের করে বাম হাতে পড়তে পড়তে তার দৃষ্টি গিয়ে থামে দরজার দিকে। দরজার পাশে স্পষ্ট এক ছায়া। ফায়াজ বুঝতে পারে ছায়াটি কার। সে একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বাইরে দাঁড়িয়ে আসিস কেন? কোনো কাজ থাকলে ভিতরে আয়, না হলে এখান থেকে যা। ফায়াজের কণ্ঠ শুনে ছায়াটি নড়েচড়ে সামনে আসে। দেখা যায় অষ্টদশীয় এক কন্যা। নাম তার চারুলতা। চারুলতা মাথা নিচু করে গলা ঝুলে থাকা লাল ওড়নাটা এক প্রান্ত আঙুলে চেঁচিয়ে যাচ্ছে বারবার। ফায়াজ সেথা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আবার বলে, কি সমস্যা চারু? এভাবে চুপ করে দাঁড়িয়ে আসিস? মেঝের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আপনি কোথায় যাচ্ছেন ফায়াজ ভাইয়া? ফায়াজের কণ্ঠ বিরক্তি ছোঁয়া। আমি কোথায় যাচ্ছি তার কৈফিয়ত তোকে দেব? চারুলতা কেঁপে ওঠে, না না, আমি সেটা বলিনি। তাহলে কি বলতে এসেছিস? চারুলতা ইতস্ত করে, তার কণ্ঠ আর নিচু হয়ে আসে। আসলে আসলে একটু নীলক্ষেত যেতে হবে, অ্যাডমিশনে কিছু বই কিনতে। আমি আপ আপ তার কথা শেষ হওয়ার আগেই ফায়াজ তার ফোনটা তুলে নেয় বেডসাইড টেবিল থেকে। দরজার দিকে হাঁটতে হাঁটতে শুধু বলে, ইরফানকে বল তোকে নিয়ে যেতে। এই বলে আর এক মুহূর্তেও দাঁড়ায় না সে। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় করিডোরের নীরবতা। চারুলতা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ফায়াজের এহেন কাজে তার ছোট বুকের ভেতর অজানা এক ভার জমে ওঠে। সে চোখ তুলে তাকায় ফায়াজের চলে যাওয়ার পথের দিকে। তার মনে হয় তাদের দূরত্বটা শুধু করিডোরে নয়, বরং তার চেয়েও অনেক বেশি। ফায়াজের দামি মার্সিডিজ গাড়িটি থামে পার্টি অফিসের সামনে। গাড়ি থেকে বের হয় নিজের পাঞ্জাবি কালার ঠিক করে সে। অতঃপর পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে। ওপাশে ব্যক্তিটি ফোনে রিসিভ করার সাথে সাথে ফায়াজ কণ্ঠর গভীরতা বজায় রেখে বলে ওঠে, কোথায় তুই ইমরান? ওপাশ থেকে ইমরান নাম ব্যক্তিটি তাড়াহুড়ি করে বলে ওঠে, এই তো ভাই, পার্টি অফিসের সামনে এসে পড়েছি আমি। আর মাত্র 10 মিনিট লাগবে। ফায়াজ কোনো প্রত্যুত্তর না করে ফোন রেখে দেয়। অতঃপর নিজের দাম্ভিকতা বজায় রেখে পার্টি অফিসের দিকে পা বাড়ায়। পার্টি অফিসের কেবিনে প্রবেশ করতে ফায়াজের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে চোখে রাগ নিয়ে তাকায় সামনের চেয়ারে বসে থাকা ব্যক্তির দিকে। কিন্তু উক্ত ব্যক্তি ফায়াজকে দেখে তার মুখ চওড়া হাসি নিয়ে দাঁড়িয়ে যায়। অতঃপর বেশ মুশ খুশমেজাজি গলায় বলে ওঠে, আরে মাহাতিব খান ফায়াজ যে, আসুন আসুন, আপনার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। ফায়াজ কেবিনে প্রবেশ করে বেশ রাজকীয় ভাবে চেয়ারে বসতে বসতে গম্ভীর কণ্ঠে বলে, তা ঢাকা 10 আসরে মনোনীয় প্রার্থী ইমতিয়াজ চৌধুরী নওয়াজ ঢাকা 13 আসনে পার্টি অফিসে আসার কারণ কি? ফায়াজের কথায় নওয়াজ চেয়ারে বসতে বসতে আগে ভঙ্গিতে উত্তর করলো, তেমন বিশেষ কারণ নেই, ভাবলাম আজ একটু হবু এমপি হালচাল জিজ্ঞেস করে যাই হোক, দুদিনের শরীর একই রক্ত। নওয়াজের কথা মাঝে ফায়াজ কঠোর কাঠের টেবিলে জোরে ধাক্কা মেরে ধমকিয়ে উঠল, নওয়াজ, মুখের সামনে কথা বল, নইলে তোর এই মুখ ভেঙে আমার বেশি সময় লাগবে না। নওয়াজ হেসে বলে ওঠে, মনে হচ্ছে ফায়াজের কথায় সে বেশ মজা পেয়েছে। সে ব্যঙ্গ কণ্ঠে তার ডান হাত আহাতকে বলে ওঠে, দেখি আহাত, আজকাল সত্য কথা কেউ দমই দেয় না। থাক, কি করার, কিন্তু তাই বলে সত্যটাও তো মিথ্যে হয়ে যাবে না। ফায়াজের প্রাণে তাকিয়ে থাকে, থাক, কি আর করার। আজ তাহলে আমি আসি। ফায়াজ চৌধুরী
অপু সরি সরি ফায়াজ খান নয় একটু টেনে। নওয়াজের কথা শুনেই ফায়াজের মনে হচ্ছে কেউ তার গায়ে আগুন জ্বলিয়ে দিয়ে। নওয়াজ ফায়াজকে এমন জ্বলাতে দেখে ব্যঙ্গ হেসে সেখান থেকে চলে যায়। নওয়াজও চলে যেতেই ফায়াজ রাগেতে ফেটে যায়। সে পারছে না তো কিছু গুড়িয়ে দিতে, না এই মুহূর্তে তো শান্তির দরকার, কিন্তু কোথায় পাবে সেই শান্তি, কোথায়? পর মুহূর্তে কিছু মনে পড়তেই ফায়াজ দ্রুত কেবিন থেকে বেরিয়ে পড়ে। ফায়াজকে হতদন্ত হয়ে বের হতে দেখে ফায়াজ ডান হাত ইমরান তাড়াহুড়ি করে ফায়াজের পিছনে যায়। ইমরান সবই পার্টির অফিসে এসে পৌঁছেছে। তার তখনই সে নায়াজকে পার্টি অফিস থেকে বের হতে দেখে। নায়াজকে দেখে ইমরানের চিন্তা বেড়ে যায়। সে দ্রুত পায়ে ফায়াজের কেবিনের দিকে এগোতেই থাকে। তখনই সে ফায়াজকে রেগে কেবিন থেকে বের হতে দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে টিনা এবং নূর বসে আছে। 2 দিন পর একটা কেসের উপর তাদের প্রোটেকশন, সেই কারণে তারা লাইব্রেরিতে এসেছে কিছু বই খুঁজতে। পেয়েও গিয়েছে সেই বইগুলো। নূর এবং তৃষা সেই বই নিয়ে টেবিলে বসেছে কেস নিয়ে আলোচনা করার জন্য। তারা যখন তাদের প্রোটেকশনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সেই মুহূর্তেই নূরের পিছনে কেউ পুরুষালী কণ্ঠ তার উদ্দেশ্য ডেকে ওঠে, এই যে মিস। কারোর ডাকে নূর পেছনে ঘুরে তাকায়, আর তখনই সে দেখতে পায় নওয়াজ। আজকাল তাকে পাওয়া যাচ্ছে না কেন? কোথায় থাকিস তুই? বাসা বসার ঘরে মাঝখানে ভারী কণ্ঠে সোফায় হেলান দিয়ে বসে আছে নওয়াজ। এক পা আরেক পা উপরে তুলে আওয়াসী ভঙ্গিতে আপেল খাচ্ছে সে। নওয়াজ চোখ তুলে এবার ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি কি বাজারের আলু পটল নাকি মামু, যে আমাকে সব জায়গায় পাওয়া যাবে? নওয়াজের তারা উত্তরে ইলিয়াস চৌধুরী মুখ মুহূর্তেই কুঁচকে গেল। বয়সের ছাপ পড়ায় কপালে ভাঁজ স্পষ্ট হলো। তিনি গম্ভীর গলায় বললেন, সোজা প্রশ্নের সোজা উত্তর দিতে পারিস না? আর আজ তুই ফওয়াজের কাছে গিয়েছিলি কেন? নওয়াজ আগের মতোই গা ছাড়া ভঙ্গি বসে থেকে কাঁধ ঝাঁকালো। গিয়েছিলাম একটু খোঁজ খবর নিতে। বেচারা নতুন নতুন এমপি হবে, বড় ভাই হিসেবে আমরাও তো একটা দায়িত্ব আছে, তাই না? ইলিয়াস দাঁতে দাঁত চেপে বললেন, দায়িত্ব? কিসের দায়িত্ব? নওয়াজ, তুই কি রক্তের টানে অতীত সব কিছুই ভুলে যেতে বসেছিস? নওয়াজের ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। ভুলে যাব? এতটাই সহজ মামু? এসব হাস্যকর কথা আর বলো না তো। এই বয়সে তোমাকে এসব মানায় না মামু। বয়সের কোটা দিবি না আমাকে। ইলিয়াস চৌধুরী এবার গর্জে উঠলেন। নওয়াজ হালকা হেসে বললেন, আরে মামু, এত উত্তেজিত হইও না। আচ্ছা আচ্ছা, তুমি এখনো সুইট 16 আসো, ঠিক আছে। তা ভাবছি এখন তোমার একটা মামি দরকার। তুমি যদি চাও তাহলে আমি খোঁজ লাগাই। হুঁ। নওয়াজের মুখে দুষ্ট হাসি। কথাটা শেষ হতে ইলিয়াস রেগে টেবিলে হাত চাপড়ালো। ফালতু কথা বাদ দে, আগে বল গোডাউনের কাজ কত দূর গেল? কালকের মধ্যে সব মাল জোগাড় করতে পারবি তো? ভোটের সময় উপস্থিত ভালো না, সাবধানে কাজ করবি। নওয়াজ এবার গম্ভীর ভাব ধরল। নওয়াজ কোনোদিন কাঁচা কাজ করে না মামু, এটা তুমি ভালো করেই জানো। কালকের মধ্যে সব মালের ডেলিভারি শেষ হয়ে যাবে। নো টেনশন, ডু ফুর্তি মামু। এখন আমি উঠি, কাজ আছে আমার। এখন আবার কি কাজ? নওয়াজ দরকার দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে পেছনের দিকে তাকিয়ে বলল, ওসব তুমি বুঝবে না মামু, ওসব বোঝার বয়স তোমার এখনো হয় নাই। টাটা, বাই বাই, সি ইউ মামু। নয়াজ চলে গেলে ইলিয়াস চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে তার চিন্তা হলো, ছেলেটা যে আগুন নিয়ে খেলছে, সেই আগুন না হয় সব কিছুই পুড়িয়ে দেয়। এই যে মিস, ডাক শুনে নূর আর টিনায় একসাথে পেছনে ফিরেলো। দেখলো এক যুবক দাঁড়িয়ে আছে হাসি মুখে, টোল শার্ট পরা, কাঁধে ব্যাগ, হাতে বইয়ের গাদা, চোখে মোটা পাওয়ারের চশমা, চুলগুলো এলোমেলো, পুরো চেহারায় এক ধরনের সরলতা। নূর মৃদু স্বরে বলল, জি ভাইয়া। ছেলেটা ইতস্ত করল করে করে বলল, আপনারা ফার্স্ট ইয়ারে না? জি, আমিও ফার্স্ট ইয়ার। 2 দিন পরও প্রজেকশন স্যার তো বলো গ্রুপে কাজ করতে, কিন্তু কেউ তো আমাকে তাদের সাথে নিতে চাইছে না। আমি ভাবছিলাম, যদি আপনারা কিছু মনে না করেন, আসলে আমি কি আপনাদের গ্রুপে জয়েন করতে পারি? যুবকটির কথা শুনে ত্রিনা নূরের কানে ফিসফিস করে বলল, এই মদনকে নেওয়া দরকার নেই নূর, দেখেই তো বোঝা যায় মাথা ঘিলু টিলু বলতে কিছুই নেই। নূর কনুই দিয়ে হালকা ধাক্কা দিয়ে ত্রিনাকে বলল। অতঃপর যুবকটির প্রাণে তাকিয়ে বলল, না,
কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন। ছেলেটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমার নাম মফিজ আলম। আপনাদের মফিজের কথা শুনে টিনা ফিক করে হেসে ফেলল। নামও মফিজ, দেখতেও মফিজ। নূর চোখ রাঙাতেই টিনা মেকি হাসি দিল। আমি টিনা। আর মেহেরজাবিন মেহমেদ নূর। আর শুনুন, আপনি টাপনিবাদ, একই ক্লাসে বান্দা আমার, তাই তুই করেই বলো। মাফিজ খুশিতে মাথা নাড়ালো। অল্প সময়ে তিনজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব জমে উঠল। মফিজের জীবনের গল্প শুনে নূর ও টিনা বেশ খারাপ লাগলো। মফিজের বাবা মানেই চাচাদের সাথে অন্য ফজলি জমিতে কাজ করে পড়াশোনা চালিয়েছে। ফসল স্বরূপ আজ থেকে ঢাবিয়ান। এখন তার ব্যবস্থাটা ঢাকা বিশ্ববিদ্যালয় হল। বিকেলে ক্লাস শেষে সবাই যার গন্তব্যে চলে যাচ্ছে। মফিজও তার হলের উদ্দেশ্য রওনা দিয়েছে। বাকি রইল নূর ও টিনা। তারাও গল্প করতে করতে হাঁটছিল। নূরের পরনে প্রতিবাদের মতোই কালো বোরকা, হিজাব ও নেকাব। হঠাৎই নূরের চোখ গিয়ে থামলো রাস্তার ওপাশে চায়ের দোকানে। ফায়াজ দাঁড়িয়ে আছে সেখানে। ফায়াজের তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি নূরের দিকেই। চারপাশে তার দলের ছেলেরা কথা বলছে, হাসছে, কিন্তু ফায়াজের সেই দিকে খেয়াল নেই। সে আছে এক অন্য জগতে। নূর ফায়াজের এহেন চাহনি দেখে অস্বস্তি মাথা নিচু করে ফেলল। অপরদিকে টিনা কিছুটা খেয়াল করলো না, সে নিজের মতোই কথা বলে ইচ্ছে যাচ্ছে। নূরের প্রস্থানের সাথে দুইটা জিপ গাড়ি এসে থামলো চায়ের দোকানের সামনে। প্রথম গাড়িতে নওয়াজ ও ড্রাইভিং সিটে আহাদ এবং পিছনের সিটে তার দলের 4জন সদস্য। অপর জিপে ওর নওয়াজের দলের ছেলেপেলেরা। নওয়াজ দেখে ফায়াজের মুখ শক্ত হয়ে গেল। ফায়াজের পাশে দাঁড়িয়ে থাকা ইমরান ও ভিদ চাহনি তো এবার ফায়াজের দিকে, তো একবার নয়াজের দিকে তাকাচ্ছে। কারণ সে জানে এই দুইজন হলো আগুনের মতো, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দুজনের সব পুড়ে দেয়। নয়াজ এবার মুখে দুষ্ট হাসি নিয়ে চায়ের দোকানে বিক্রেতাকে বলল, কি মামা, খবর কি? চায়ের দোকানের বয়স্ক লোক নয়াজকে দেখে হেসে উঠল। আরে নয়াজ মামা যে, কই ছিলে এতদিন? সে লম্বা কাহিনী মামা। আগে তো স্পেশাল চা বানাও তো, শরীরটা একটু চাঙ্গা করা নেই। চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল লোকটা। নওয়াজ তার বুক পকেট থেকে কালো সানগ্লাস পরে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ অন্যদিকে মুখ ফিরিয়ে চা খাচ্ছে, কিন্তু তার চোয়াল শক্ত। হঠাৎ নওয়াজ গাড়ি রেডি ফুল ভলিউমে চালিয়ে গলা ছেড়ে ফয়েজের প্রাণে তাকিয়ে গান ধরলো। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। আলতারাঙা পাই আবার নূপুর পড়েছে। আলতারাঙা পাই আবার নূপুর পড়েছে। বোরকা পরা মেয়ে পাগল করেছে। একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। নয়াজের কণ্ঠ ছিল ঠান্ডা চ্যালেঞ্জ আর এক অদ্ভুত বিদ্রূপ। নয়াজের গান শুনে তার দলের লোকেরা হৈ হৈ করে উঠল। ফয়েজের চোখে তখন আগুন জ্বলে। হাতে চড়া চায়ের কাপটা সে হঠাৎই মাটিতে ছুঁড়ে মারল। ভাঙা কাপের শব্দ, আশেপাশে কথাবার্তা এক মুহূর্তে থেমে গেল। ফয়েজের এভাবে রাখতে দেখে নয়াজও ঠোঁটে কোণে বাঁকা হেসে টেনে গানটা বন্ধ করলো। তারপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলে লাফিয়ে নামলো। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, গলায় পেঁয়াজ রঙের চাদরটা ঝুলেছে, পায়ে কালো নাগদ জুতা, চোখে অদ্ভুত দুষ্টমির ঝিলিক। সামনে দাঁড়িয়ে থাকা ঝকঝকে সে বেশ উপভোগ করছে। আয়েশি ভঙ্গিতে চায়ের কাপ এগিয়ে এসে ফায়েজের সামনে দাঁড়ালো। হালকা ঝুঁকে মুখটা কানের টান টান হাসি বলল, গানটা সুন্দর তাই না আমার ভাই? ই এ ঠাসটা সহ্য করতে পেরে ফায়াজ হিসিয়ে বলল। মুহূর্তের মধ্যে দুজন নওয়াজের কলার চেপে ধরল সে। চারপাশে দাঁড়িয়ে থাকা নওয়াজের ছেলেরা উত্তেজনায় এগিয়ে আসতে নিলেই নওয়াজ ডান হাত উঁচু করে তাদের থামায় ইশারা দিল। নওয়াজের চোখ ভয় নেই, বরং খোলা, দেখা যায় মজা। ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, বেশি বাড়াবাড়ি করিস না নওয়াজ, চোখ দুটো সংযত রাখ, নইলে তোর কলিজা ছিঁড়ে নিতে আমার দু একটুও সময় লাগবে না। নয়াজ মুখে কৃত্রিম ভয়ের ভাব এনে ফিসফিস করে বলল, উনি উরি বাবা, ভয় পেয়ে গেলাম তো। ইস, বড় ভাইকে কেউ এভাবে ভয় দেখায় নাকি? এই বলে সে ফয়াজের গলা টেনে আদরের সুরে বলল, ফয়জু। ফয়াজ বিরক্তিতে এক বাঁকা নয়াজের কলার ছেলে দিল। নয়াজ জামার ভাঁজ ঠিক করতে করতে আগের মতোই শান্ত স্বরে বলল, আর যেটা আমার, আর তার দিকে আমি চোখ দিব। আহ
না আরও কিছু দেব, সেটা আমার ব্যাপার। ফয়াজ ঠান্ডা কণ্ঠে হেসে উঠল। তাই নাকি? তোর জিনিস অবশ্যই ঠিক বলেছিস। মা যেমন হয় সন্তানও তেমন হয়। তোর মায়ের স্বভাব ছিল অন্যের জিনিস কেড়ে নেওয়া। তোর মধ্যেও দেখি সেই বিরক্তই রক্তই বইছে। কথাটা শুনে মুহূর্তের জন্য বাতাস থেমে গেল। কিন্তু নয়াজের ঠোঁটে আবারও তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। যা ভালো আমি খারাপ, আমার মা খারাপ, কিন্তু তুই আর তোর বাপ খুব ভালো, তাই না? দোয়া করি তোর বাপের মতো তুই কাপুরুষ না হোস। কথা শেষ করে এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত জিপে উঠে বসলো। চলা হাত। মুহূর্তের মধ্যেই জিপ গাড়িটি ধুলো উড়িয়ে সেখান থেকে মিলিয়ে গেল। ফায়া স্থির দাঁড়িয়ে রইল, চোখে রাগ, বুকের ভেতর জমে থাকা অজস্র কথা, কিন্তু ঠোঁটে তার বন্ধ। ধীরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো তার বুক থেকে। এতক্ষণ চুপ করে থাকা ইমান এবার এগিয়ে এসে ফয়েজের কাঁধে হাত রাখলো। ভাই মাফ করবেন, কিন্তু কথাটা এভাবে না বললেও পারতেন। সত্যিটা তো আমরা সবাই জানি। ফায়াজ মলিন হেসে তাকালো তার দিকে, কিছু বলল না, চুপচাপ গাড়ি উঠে বসলো। ইমরানও ড্রাইভিং সিটে গিয়ে ইঞ্জিন স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে তারাও চলে গেল। যে জায়গাটা কিছুক্ষণ আগেও মানুষের কোলাহলে ভরা ছিল, এখন সেখানে শুধু ভাঙা কাপের টুকরো আর উড়ে বেড়ানো ধুলো। আর বাতাসে ভেসে থাকা অদৃশ্য এক উত্তেজনা গন্ধ। দিনের আলোয় যে ঢাকা ঘায়ে ভেজা তপ্ত রাজপথ আর রিকশা টুংটুং শব্দে কিন্তু থাকে। সূর্য ডুবে সেই শহরে এক মায়াবী চাদরে নিজেকে ঢেকে নেয়। রাত বাড়ার সাথে সাথে রাজপথ ব্যস্ততা যখন কমে আসে, তখন জেগে ওঠে এক অন্য ঢাকা। কিন্তু এই নিস্তব্ধতার সুযোগ কেবল শান্তি কামিনীরাই নেয় না। যেখানে একদল মানুষ জোনাকি জ্বালা রাতে প্রেমে পড়ে, সেখানে অন্য এক দল ওই পেতে থাকা অধরে সুরে নিত। আকাশে তখন পূর্ণিমার চাদর, ঠিক যেন এক বিশাল রূপালি থাল, যার স্নিগ্ধ আলোয় স্পন্দন ঢেউগুলো রূপের মতো ঝিলমিল করেছে। চাদরে বালু আর জলে মনস্থানে নদীর সেই চিরচেনা কলকল শব্দর কোনো শব্দই নেই। কিন্তু এই শান্ত প্রকৃতির বুক চিরে চলেছে এক নির্গত কর্মজ্ঞান। 15-20 মানুষজন, যাদের অবয়ব চাঁদের আলো দীর্ঘ ছায়া ফেলেছে বলুনের ওপর। ভরা অত্যন্ত ক্ষিপ্ত সাথে ভারী ভারী ড্রামগুলো নৌকায় তুলছে তাদের প্রতিটি পদক্ষেপে হিসেবে। মুখে কোনো কথা নেই, এমনকি ড্রামের সাথে নৌকার কাঠের ঘর্ষণের শব্দটুকুও যেন তারা হচ্ছে না। এক অদ্ভুত যান্ত্রিক নীরবতা তার কাজ করে যাচ্ছে। এই ড্রামগুলোর ভেতরে কি আছে তা এই দলের কারোই জানা নেই। হয়তো কোনো দহ পদার্থ কিংবা নিষিদ্ধ কোনো রাসায়নিক পদার্থ, অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। তাদের কাছে ড্রাম ভেতরে শতটা জরুরি নয়, বরং তাদের কাছে জরুরি হলো ড্রামগুলো তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। লোকগুলো থেকে বেশ কিছু দূরে একজন বয়স্ক লোক হাতে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার মলিন লুঙ্গি ও ফতুয়া, পায়ে চটি জুতা। লোকটি ড্রামগুলো ধুয়ে থাকা পাওয়ায় চশমাটার দিকে ঠিক করে নিয়ে পুনরায় উম, চোখ বুলাতে থাকে। হিসিয়ে বলে, হরফে লেখা তা, কেবল তার চশমা কাজে আর পড়তে থাকে। 15, 16, 17, 19, 20 হাতের আঙুল নেড়ে শেষ ড্রামটার ওপর চোখ বলিয়ে তিনি বিড়বিড় করলেন, না, কোনো ভুল নেই। নওয়াজ বাবা, ড্রামগুলো গুনে নিয়েছি, সব ঠিক আছে। ছেলেপেলেরা ড্রামগুলো সব নৌকায় তুলেও নিয়েছে। এখন কি নৌকা ছাড়বে বলো তো? নওয়াজ এতক্ষণ ধরে তার কালো জিপসের সামনে অংশ হেলান দিয়ে শুয়ে ছিল। তার এক হাতে আধ খাওয়া সিগারেট, অপর হাতে গায়ে লাল কুঞ্জরি পরানো। নায়াজ তার পাদুকা জোর বলিতে নামিয়ে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর চশমা পরা বৃদ্ধ লোকটির দিকে সে সরাসরি তাকায় না, বরং তার দৃষ্টি নিবদ্ধন রইল মাঝ নদী ভাসতে থাকা সেই নৌকাগুলোর উপর। সিগারেটের শেষ একটা লম্বা টান দিয়ে অবশিষ্টটুকু বালি বালিতে ছুঁড়ে ফেলে বুট জুতো দিয়ে পিষিয়ে দিল। সব কিছু গুনছে তো? কসম চাচা, আর 20টা। নয়াজ কণ্ঠস্বর বেশ শান্ত, কিন্তু তাতে এক ধরনের শীতল কণ্ঠ মিশে আছে। কি বৃদ্ধ একটু কুঁকড়ে গেল। চশমা তাকে ডগা থেকে উঠিয়ে জায়গায় বসে গদগদ হয়ে বলল, ঠিক 20টাই বাবা, নিজের হাতে দাগিয়েছি খাতায়, কোনো ভুল হওয়ার জোর নেই। নয়াজ এবার তার বাবার হাতে থাকা দামি হাতঘড়ির দিকে তাকায়। সময় যেন আরো মুহূর্তে থমকে আছে। নয়াজ একটু নীরব থেকে কেবল ঘাড় কাত করে ইশারায় করলো, ছাড়তে বলো। আর ওই
পারে ট্রাক তৈরি আছে তো? কাসেম চাচার মাথা ঝুঁকিয়ে দিলেন, জি বাবা, সব ব্যবস্থা পাকা, আর আমার কথা নড়চড় হবে না। নওয়াজ এবার নৌকার দিকে মুখ ফেরায়, সাথে ২০ জন মানুষ মূর্তির মতো দাঁড়িয়ে আছে তার নির্দেশের অপেক্ষায়। সে চরের বালু মরিয়ে নৌকার গলুইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। তার উপস্থিত চারজনের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। নিচু স্বরে কিন্তু হাড় পাকানো এক আদেশ সে বলল, নৌকা ছাড়ো। মনে রেখো, মাঝ নদীর কোনো কথা হবে না, কোনো বিড়ি সিগারেট জ্বলবে না, এমনকি দাঁড়ের শব্দও যেন তীরের মানুষের কানে না পৌঁছায়। যদি একটা ড্রামও কম পড়ে, তবে সেই খেসারত তোমাদের কলিজা দিতে হবে। মনে থাকবে? নওয়াজের সেই শীতল কণ্ঠ শুনে লোকটার মাথা নেড়ে সায় জানালো। অতঃপর তারা দ্রুত হাতে লাগিয়ে ঠেলে নৌকাটিকে তীরে কাঁধে থেকে মুক্ত করলো। বৃষ্টি রহস্যময় ড্রাম নিয়ে বিশাল নৌকাটি ধীরে পর্দার রূপালি বুকে ভাসতে শুরু করলো। নওয়াজ তীরে পকেটে হাত পূর্ণ অপলক তাকিয়ে রইল সেই চলন্ত ছায়ার দিকে। আকাশের চাদরটা তখনও মেঘের আড়ালে লুকিয়েছে, যেন এই নিষিদ্ধ যাত্রার সাক্ষী হতে সে ভয় পাচ্ছে। নওয়াজ এবার কাশেমের চাচার দিকে সরাসরি তাকালো। তার চোখের দৃষ্টি রাতের পদ্মার মতোই এক গভীর শীতলতা। সে ধীরে স্বরে বলল, তোমার বাড়ি এবার যাওয়া উচিত। কাশেম চাচা নওয়াজের গলার হঠাৎ এমন এক ধরনের মায়া মেশানো আদেশ শুনে কাসেম নামক বয়স লোকটি মুখে এক চিলেতে মৃদু হাসি ফুটে উঠল। তিনি খাতায় বগলে চেপে ধরে চশমাটা নাক দিয়ে আবারও একবার ঠেলে দিলেন। বয়সের ভরে নুয়ে পড়া মানুষটা নওয়াজের কাঁধে একটা ভরসা হাত রেখে গিয়েও দ্বিধা থেকে থেমে গেলেন। হয়তো ক্ষমতার ব্যবধানে তাকে আটকিয়ে দিল, তবুও তিনি পরম মমতায় বললেন, আচ্ছা বাবা, তুমি যাও বাসায়। বেশি রইল হইয়া হইতাছে, শরীরের দিকে খেয়াল রাখো। এই বলে কাশেম নামক লোকটি বালুচরে অন্ধকার পথ থেকে ধীরে ধীরে চলে গেলেন। তার চলে যাওয়ার পরনেই নওয়াজ সেই গম্ভীর মুখে অদ্ভুত তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল এক বুক তিক্ততা। নওয়াজ উদ্দিন দৃষ্টির মাঝ নদীর দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, এতিমের বাচ্চা যাওয়ার তাড়া থাকে না কাশেম চাচা? তার তো ভেসে থাকা কচুরিপানা, যাদের নিজস্ব কোনো ঠিকানা হয় না, উম, কোনো আপন মানুষ। নওয়াজ জানে এই কাজ শেষ করে সে যেখানে ফিরবে, সেখানে তাকে দেখার জন্য কোনো আলোই জ্বলে উঠবে না। কেউ তার ফেরার অপেক্ষা দরজায় দাঁড়ায় থাকবে না। শামসুন্নাহার হল হলে করিডরগুলোতে এখন কবরের নিস্তব্ধতা। রাত তখন ঘড়ির কাঁটায় ৩টে, প্রতিটি কক্ষে বাতি নিভানো, ছাত্রীরা গভীর ঘুমায় আচ্ছান্ন। সেই ভিড়ে তৃষা আর নূরেরও নিজেদের বিছানায় নির্লিপ্ত। নূরের পরনে সাদা সালোয়ার কামিজ, গায়ে জড়ানো এক ফালি পাতলা সাফেদ ওড়না। কক্ষে জানালার আবর্তি খোলা থাকা, রাতে চঞ্চল বাতাস হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়েছে। সিলিং ফ্যানের কৃত্রিম হওয়ায় আজ জানালার প্রাকৃতিক বাতাসের মিতালি নূরের আধরো রেশমি চুলের আবদ্ধ হয়ে উঠেছে, যেন সাপেদ ওড়নার সাথে কোনো এক গোপন খেলা মেতেছে তারা। হঠাৎই শব্দ ছায়ায় কক্ষে ভারী দরজা খুলে গেল। অন্ধকারে ছায়ার মতো প্রবেশ করলো এক রহস্যময় অগণ্যত। তার প্রতিটি পদক্ষেপে একটাই ধীরে, যেন মেঝের সাথে ঘষে শব্দটুকুও শ্রুতি হচ্ছে না। অগ্রসর নিঃশব্দে নূরের খাটের পাশে এসে দাঁড়ায়। তারপর অতি সাধারণ হাঁটু মুড়ে বসে নূরের শিউরে না, তার মধ্যে কোনো অগন্তর স্পর্শ লালসা নেই, কোনো জাগরণের কামনা। সে কেবল এক ধ্যানে তাকিয়ে রইল নূরের নিষ্পাপ মুখে পানে। চাঁদের আবছা আলোয় সে খুঁটিয়ে দেখতে লাগলো নূরের ঘন চোখের পাপড়ি, গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁট আর নিখুঁত ভ্রু যুগল। তার নজরে এক ঠোঁটে কোণে থাকা সেই ছোট্ট কুচকুচে কালো তিলটা, আর গালে একপাশে জোগে থাকা ২টি অবাধ্য লালচে ব্রণ। এই ক্ষুদ্র খুনতো যেন অগ্রস্তর কাছে তার পরম বিস্ময়। বেশ কিছুক্ষণ এভাবে অপলক চেয়ে থাকার পর অগন্তিতে তারও কিছুটা ঝুঁকে এলো নূরের বন্ধ চোখের কাছে। তার কণ্ঠস্বর ভেসে শিশির মতো কোমল, কিন্তু তাতে মিশে আছে এক গম্ভীর হাহাকার। সে ফিসফিস করে বলে উঠল, নূরময়ী, কেন এই অধমে অভিশাপ জীবনে তুমি প্রবেশ করলে? কেন তোমার এই পবিত্র সত্তা আমার মতো এক পাপিষ্ঠ হৃদয়ের পালঙ্কারী ঝড়ে তুললে? আমি তোমার জন্য কাল বৈশাখী ঝড় নূরময়ী। আচ্ছা, এই ঝড়ের
তাজুবে কার বেশি ক্ষতি হবে। আমি তোমার নূরের ময়ী সামান্যতম ক্ষতিও কল্পনা আনতে পারি না, কিন্তু আমার নূরময়ী, তুমি তো এই পাপিষ্ঠের বুকে বিষাক্ত ছুরি চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। কথাগুলো শেষ হওয়ার অগন্তেই একচিলেতে বিদ্রুপাতা হাসি হাসলো। সে জানে এই প্রেমের পরিণতি হয়তো ধ্বংস, তবুও সে মায়া জানে স্বেচ্ছায় বন্দী। পুনরায় সে নূরের ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তটা তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ঢাকার ব্যস্ত রাজপথ আর যেন এক ভিন্ন রূপ ধারণ করেছে। ভেতরে কুয়াশা কাটতে না কাটতেই যান্ত্রিক শহরটি পরিপাটি হয়ে এক জীবন্ত উৎসবে। চারিদিকে শুধু মানুষের ঢল, আর সেই ঢলে আসতে পড়েছে ইমতিয়াজ চৌধুরী নওয়াজের নির্বাচিত মিছিলে। এক বিশাল জনসমুদ্রের ঠিক মাঝখানে একটি খোলা জিপে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে ইমতিয়াজ চৌধুরী নওয়াজ। তার পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর ধ্রুবতী সাদা লুঙ্গি, কাঁধে জড়ানো খয়েরি রঙের একটি অভিজাত শাল। নওয়াজের ঠোঁটের কোণে লেগে আছে প্রশান্তির হাসি, আর চোখে স্থির আত্মবিশ্বাস। উৎসাহী যে নওয়াজের দলের ছেলেপেলেরা জিপের চারপাশে ভিড় জমিয়ে আকাশ ফাটিয়ে সানগ্লাস দিচ্ছে। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে তাদের প্রিয় নেতা ও ওরফে ভাইয়ের গান। গ্রাম বাংলার ইতিহাস মোড়ে প্রধানের দাবি, লুঙ্গি মার্কা ভোট দিল খুবই সুযোগ। এমপি হবে এমন মনের আশায় লুঙ্গি মার্কা দিয়ে ভোট, জানাই ভালোবাসা। প্রতিটি স্লোগানের সাথে সাথে পতাকাহীন কাণ্ড দুলছে, যেন বাতাসের সাথে তাল মিলিয়ে তারাও নওয়াজের প্রতি সমর্থন জানাচ্ছে। মিছিলের অংশ নেওয়ায় বৃদ্ধরা পরম মমতায় হাতে হাত মিলিয়ে নওয়াজের সাথে। শিশুরা রাস্তার ধার থেকে উৎসুক চোখে হাত নাড়াচ্ছে। বাড়ির বারান্দা থেকে মহিলারা হাসি মুখে দোয়া আর শুভকামনা জানাচ্ছে তাদের প্রিয় নেতাকে। ঢাকার নিউ মার্কেটে প্রধান সড়ক ধরে যখন মিছিলটি এগোচ্ছে, তখন স্লোগানের সুর পাল্টে গিয়ে আবারও জোরে হচ্ছে নওয়াজ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এলাকার উন্নয়নে নওয়াজ ভাই অদ্বিতীয়। ভোট চাই, ভোটের দোয়া চাই সকলে। এমপি পদে নওয়াজ ভাই বন্ধু গরিব দুঃখী নীল নীলক্ষেতের চিরচেনা ব্যস্ততা আর বইয়ের স্তূপের মাঝে নূর আর টিনা দাঁড়িয়ে আছে। আইন বিভাগে ভারী ভারী বইগুলো কেনা শেষ, সাথে টিনা বাড়িটি পাওয়া হুমায়ুন আহমেদের গোটা চরিত্রপ্রিয় উপন্যাস। নূরের বারবারই মনের পরিপাটি গায়ের কালো বোরকা, হিজাব ও নিকাব, কাঁধে ঝোলানো ভার্সিটি ব্যাগ, তার ডান হাতে রাশি দিয়ে বাঁধা এক ব্যান্ডেজ বই। অন্যদিকে টিনা পরেছে আধুনিক লেডিস ও জিন্স প্যান্ট, কুর্তি, গলায় ওড়না চালানো। তার হাতেও কিছু বইয়ের প্যাকেট। বিগত 10 মিনিট ধরে ফুটপাতে দাঁড়িয়ে বিশাল এক চাতক পাখির মতো চেয়ে আছে। এতগুলো বইয়ের ওজন নিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, কিন্তু প্রতিটি রিক্সা চালকই আজ আকাশচুম্বী ভাড়া হাঁটছে। তৃষা বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে দিয়েছে। সে বিড়বিড় করে রিক্সাওয়ালাদের 14 গোষ্ঠীর উদ্ধার করছে, কিন্তু নূর শান্ত, তার চোখে জোড়া চারপাশে মানুষের ভিড় আর নীলক্ষেতের বিশৃঙ্খলার মাঝেও এক ধরনের স্থিরতা খুঁজে নিচ্ছে। হঠাৎ করে বাতাসের শব্দ ছাপিয়ে এলো, বিশাল জায়গাধ্বনি কানে এলো। স্লোগানে স্লোগানে প্রতকম্পিত হয়ে নীলক্ষেতের মোড়ের দিকে এগিয়ে আসছে এক বিশাল মিছিল। নূর কিছুটা অবাক হলো। সারা জীবন পর্দার আড়ালে বড় হওয়া নূরের কাছে মিছিলে মানে এক অজানা কৌতূহল। সে উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল সেথায়। ধীরে ধীরে মিছিলটা তাদের সামনের রাস্তার দিকে অতিক্রম করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে নূরের দৃষ্টি হলো মিছিলের মধ্যমণির ওপর। একটি খোলা জিপ গাড়ি দাঁড়িয়ে থাকে এক যুবকের দিকে। সে আর কেউ নয়, নওয়াজ। নওয়াজ বেশ সামলীয় ভঙ্গিতে দুপাশে হাত নেড়ে মানুষের অভ্যর্থনা গ্রহণ করেছে। তার সেই পরিচিত তাচ্ছিল্য হাসিটা এখনো মায়াবী ও আত্মবিশ্বাসী হাসিতে রূপান্তরিত হয়েছে। দুপুরে কড়া রোদে নওয়াজের লালটে ঘাম চিকচিক করেছে, কিন্তু তার চেহারার এক রাজকীয় আভা। নূর নিজের অজান্তেই তার পলকহীন দৃষ্টি নওয়াজের ওপর নিবদ্ধ রাখলো। নূরের মনে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। সে বুঝতে পারল না কেন তার স্পন্দন কিছুটা দ্রুত হয়ে উঠেছে। নূরের ভাবনার মাঝেই টিনা নূরের হাত টেনে দিয়ে বলল, এই দেখ নূর, একটা খালি রিকশা আসছে। তখন নূরের ধ্যান ভাঙল, কিন্তু তার চোখের সামনে তখনও জিপের গাড়ি দাঁড়িয়ে থাকা সেই রহস্যময়ী নওয়াজের ছবিটা ভাসছে। এই যে মিস বোরকাওয়ালি, একটু সাইড হয়ে দাঁড়ান। কথাটা তীরের মতো এসেই বিঁধল নূরের কানে। সে টিনা আর মফিজ তখন রং দোকানে দাঁড়িয়ে আছে। উত্তাপ্ত আড্ডা মশগুল ছিল। হাতে ছিল ধোয়া উড়ানো চা, চা গরম, আইন, ম্যাচ প্যাচ
আর ক্লাসে লেকচার নিয়ে তর্কের মাঝে এই আকম্মিত সম্বন্ধে সবাই থমকে গেল। নূর ধীরলয়ে পেছনে ফিরল, তার সাথে টিনা আর মফিজও কৌতূহলী চোখে তাকালো। কিন্তু পরনে যেন সবার নিঃশ্বাস আটকে গেল। তিনজনের চোখে বিস্ময়ক চরগা। সামনে যে দাঁড়িয়ে আছে তাকে এই সাধারণ ঢং দোকানের সামনে কল্পনা করাও দুঃসাহস। গল্প নিঃশেষে আর্তনাদ।